8 সদস্যের সিটও গঠন করা হয়েছে তদন্তের জন্য। আর এই সিটের নজরে এবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ একাধিক জনপ্রতিনিধি, ঘনিষ্ঠ 4 জন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ, তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সরাসরি এই বিষয় নিয়ে আরো জানবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ একাধিক জনপ্রতিনিধি, তারাও নজরে রয়েছে এই বিশেষ তদন্তকারী দলের। বাগুইআটি থানা সূত্রে জানা যাচ্ছে সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম যে 8 জন সদস্য এটাকে লিড করছে, তাদের তরফে 4 জনকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে যারা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ। যাদের মধ্যে তোমাকে বলে রাখি, বিধাননগর পুরসভা 27 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন বিনু মণ্ডল, তাকে নোটিশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মনীষ মুখার্জি 24 নম্বর ওয়ার্ডের, তাকে নোটিশ দেওয়া হয়েছে। গোপাল বাগুই যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন বিধাননগর পুর নিগমের, তাকেও নোটিশ করা হয়েছে। এবং চতুর্থ হচ্ছে রতন মৃধা, যিনি হচ্ছেন দীর্ঘদিনের দেবরাজের ছায়াসঙ্গী, তাকেও কিন্তু ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। অর্থাৎ দুজন কাউন্সিলর, একজন প্রাক্তন কাউন্সিলর এবং একজন ছায়াসঙ্গী। গতকাল রাত্রে এদের প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে। আজকে তাদেরকে বেলা 12টা নাগাদ বাগুইআটি থানাতে ডাকা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা যখন নোটিশ দিতে যান তখন কিন্তু এই 4 জনই কার্যত পলাতক এবং তারা এলাকাতে নেই। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নোটিশ কিন্তু তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের হাতে দিয়ে আসা হয়েছে। এবং আজকে 12টা নাগাদ তাদেরকে আসতে বলা হয়েছে। এবং আজকে যদি তারা না আসেন সেক্ষেত্রে আজকে ফের দ্বিতীয় দফার নোটিশ এদেরকে পাঠানো হবে। কেন এদেরকে নোটিশ করা হচ্ছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মনীষ মুখার্জি 24 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আমরা জানি যে অভিজিৎ সাহা যিনি প্রমোটার, কেষ্টপুরের বাসিন্দা, যার অভিযোগের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া ঝাড়খণ্ডে বর্ডার থেকে গ্রেফতার করা হয়। সেই অভিজিৎ সাহা আমাদেরকে পরশুদিনকে ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে 2023 সালে তার কাছ থেকে 30 লক্ষ টাকা চেয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। এবং এই 30 লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তীর কাছে পৌঁছেছিল কিন্তু এই কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষ মুখার্জির হাত দিয়ে। এবং শুধুমাত্র তিনি দেবরাজকে 30 লাখ টাকা দিয়েছেন তা নয়, মনীষ মুখার্জিকেও 5 লাখ টাকা দিয়েছিলেন। অর্থাৎ যে মামলাতে গ্রেফতার হয়েছিলেন দেবরাজ চক্রবর্তী, সেই মামলাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মনীষ মুখার্জি, যিনি ঘটনার পর থেকে পলাতক। দ্বিতীয়ত হচ্ছে রতন মৃধা, দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং দেবরাজের হাল একেবারে সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু এই রতন মৃধার কাছে আসে। সেও কার্যত পলাতক, এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকেও নোটিশ করা হয়েছে। এবং যেটা তোমাকে বললাম বিনু মণ্ডল 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও তলব করা হয়েছে। কেন এই কাউন্সিলরদেরকে তলব করা হচ্ছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 10টি অভিযোগ দায়ের করা হয়েছে, বিভিন্ন প্রমোটার বা সেখানকার স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগের প্যাটার্ন কিন্তু এক। যে কোনো প্রমোটার যখন এই সমস্ত কাউন্সিলরের এলাকাতে কোনো প্রমোটিং করতেন, পুরসভার তরফে তাদের কাছ থেকে নোটিশ আসতো কোনো না কোনো লিগালিটি দেখিয়ে, বা যে এটা কোনো রকম পোর্শন বেআইনি রয়েছে, এবং সেই নোটিশ দেখানোর পরেই কিন্তু তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো। এবং এই টাকা চাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতেন কিন্তু এই কাউন্সিলররা। পরবর্তী সময় যে টাকা ধার্য করা হতো তার থেকে কিছু টাকাতে সেটা রফা করা হতো। অর্থাৎ দেবরাজের সাথে রফা করার কাজে সরাসরি পার্টির সাথে যুক্ত থাকতেন হচ্ছে এই সমস্ত কাউন্সিলররা। এবং এই কাউন্সিলররা মধ্যস্থতাকারী হিসেবে একটা টাকা তাদের কাছে যেত এবং তার একটা মোটা টাকা তারা পৌঁছে দিতেন দেবরাজের কাছে। বলতো এই যে অভিজিৎ সাহার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবরাজ গ্রেফতার হলো, এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নানান তথ্য উঠে আসছে এই কাউন্সিলরদের সম্পর্কে। এবং সেই কারণে কিন্তু 4 জনকে তলব করা হয়েছে। শুধুমাত্র এই 4 জন নয়, যেটা আমরা পুলিশ সূত্রে বা সিট সূত্রে জানতে পারছি যে তাদের স্ক্যানারে রয়েছে বিধাননগর পুর নিগমের আরও একাধিক কাউন্সিলর যারা দেবরাজ ঘনিষ্ঠ ছিলেন। শুধুমাত্র বিধাননগর পুরসভা নয়, দক্ষিণ দমদম পুরসভারও একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতাও কিন্তু কার্যত স্ক্যানারে রয়েছে এই সিটের বা তদন্তকারীদের, যাদের মাধ্যমে বিভিন্ন প্রমোটারের কাছ থেকে টাকা তোলা হতো এবং তারা মিডিয়েটর হিসেবে কাজ করতেন। এবং সেই টাকার একটা মোটা পোর্শন বা লার্জ অ্যামাউন্ট তা কিন্তু পৌঁছে যেত সরাসরি দেবরাজের কাছে। এবং এই যে গোটা ঘটনাটা 2015 সাল থেকে এরকম হচ্ছে, বা কখনো 2021 সাল থেকে হচ্ছে, এবং কতদিন ধরে এই টাকা তোলা হতো, তাদের কি ভূমিকা থাকতো, কি ইনস্ট্রাকশন তাদের কাছ থেকে থাকতো, সেটা কারণেই কিন্তু বা জানার জন্যই কিন্তু বা তথ্য আরও সন্ধান করার জন্য কিন্তু এই 4 জনকে তলব করা হয়েছে। আরও একবার তোমাকে বলবো, 27 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের অভিযুক্ত যিনি কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, রতন মৃধা যিনি ছায়াসঙ্গী, এবং চতুর্থত হচ্ছে গোপাল বাগুই যিনি প্রাক্তন কাউন্সিলর, এদেরকে নোটিশ করা হয়েছে এই দেবরাজ কাণ্ডে। আজকে বেলা 12টার সময় তাদেরকে আসতে বলা হয়েছে বাগুইআটি থানাতে। একেবারে, অর্থাৎ 30 জনেরও বেশি জনপ্রতিনিধি তারা এই মুহূর্তে নজরে রয়েছে। এবং শুধু তাই নয়, 4 জনকে ইতিমধ্যে তলব করা হয়েছে। 4 জনের বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়, যদিও তারা বাড়িতে না থাকে তাদেরকে বাড়ির সদস্যদের কাছে সেই নোটিশ দিয়ে হাজির হতে বলা হয়েছে। আর দেবরাজ চক্রবর্তী, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবার তদন্তের কেন্দ্রে হচ্ছে রহস্যময় সংস্থা ডিসি গ্লোবাল। এই কোম্পানির আড়ালে কি লুকিয়ে চলতো কুকীর্তির কারবার, সেটা এই মুহূর্তে খুঁজে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সরাসরি আরো একবার কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সুকান্ত, এই ডিসি গ্লোবাল এই সংস্থার নামকে কিভাবে ব্যবহার করা হতো, কোন কোন বেআইনি কারবার চলতো এই সংস্থার আড়ালে, কি কি তথ্য খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা? দেখো, মধ্যমগ্রামের ফ্ল্যাটে গত বুধবার তদন্তকারীরা যখন হানা দেন, সেখান থেকে দুটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। মোবাইল ফোনে যেমন গতকাল থেকে আমরা যেটা বলছি যে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে, কল লগ ডিলিট করা হয়েছে, তেমন পাশাপাশি এই ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সন্ধান করেন তদন্তকারীরা, যেখানে ডিসি গ্লোবালের নামে একাধিক ফোল্ডার পাওয়া যায়। এই ডিসি গ্লোবাল সংস্থা একটি নির্মাণ কাজ সংস্থা, যেটা দেবরাজকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, যেটা ইনকর্পোরেট বা তৈরি হয়েছিল 2015 সালে। কিন্তু তাজ্জব বনে যান তদন্তকারীরা যখন তারা এটা খতিয়ে দেখেন যে এই কনস্ট্রাকশন কোম্পানি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু গত 11 বছরে কোনো কনস্ট্রাকশন তৈরি করেননি, একটা ইট পর্যন্ত কোথাও তারা ইনস্টল করেনি। সেখান থেকে দাঁড়িয়ে মাত্র 1 লাখ টাকা শেয়ার ক্যাপিটালে তৈরি হওয়া এই কোম্পানি কিভাবে প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকার প্রপার্টি তারা কিনেছে, কয়েকশো কোটি টাকা বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করা হয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বিনিয়োগ করেছে, ঝাড়খণ্ডে রিসর্ট ব্যবসায়ীদের কাছেও টাকা গিয়েছে এবং আরও একাধিক ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা গিয়েছে বা লার্জ অ্যামাউন্ট গেছে, যেখানে মাত্র শেয়ার ক্যাপিটাল 1 লক্ষ টাকা, তার কোনো আয় ব্যয়ের হিসেব নেই, তার কোনো অডিট রিপোর্ট নেই, তার কোনো জিএসটি নাম্বার নেই এবং সবথেকে গুরুত্বপূর্ণ তার কোনো নির্দিষ্ট রেজিস্টার্ড অফিস পর্যন্ত নেই। ফলত কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছে যে দুর্নীতির এই যে কালো টাকা এই সংস্থার মাধ্যমেই বিভিন্ন জায়গাতে টাকা পৌঁছতো এবং এই ব্ল্যাক মানি বা কালো টাকা বা বেআইনি টাকাকে সাদা টাকাতে পরিণত করার ক্ষেত্রে এই কোম্পানির অত্যন্ত গুরুতর ভূমিকা রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর ঠিকানা আদপে কি, এর ডিরেক্টর কারা, 2015 সালে তৈরি হলো এই নির্মাণকারী সংস্থা কেন কোনো নির্মাণ কাজে যুক্ত হলো না, এর আদৌ কোনো এমপ্লয় ছিল কিনা, এই ডিসি গ্লোবালের ডিসি অর্থাৎ দেবরাজ চক্রবর্তী এই নামের অধ্যক্ষ কে, সেইটা কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছে। ফলত সব মিলে এই মুহূর্তে তদন্তের আতশ কাছে তলায় কিন্তু হচ্ছে এই ডিসি গ্লোবাল, যার মাধ্যমে একটা বিশাল সংখ্যক প্রপার্টি কেনা হয়েছিল, কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বিভিন্ন জায়গাতে, সেটাই একেবারে শিকড় সন্ধানে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পর পুলিশের নজরে তার স্ত্রী তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। পুলিশ সূত্রে দাবি, তাদের মধ্যমগ্রামের বাড়ি থেকে উদ্ধার হওয়া ল্যাপটপে মিলেছে ডিসি গ্লোবাল সংস্থার নামে সম্পত্তি কেনা এবং হস্তান্তরের নথি। একাধিক ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থায় বিপুল বিনিয়োগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, এবার তদন্তের কেন্দ্রে রহস্যময় সংস্থা ডিসি গ্লোবাল। এই কোম্পানির আড়ালে কি চলতো কুকীর্তির কারবার? দুর্নীতির কালো টাকা বাজারে বিনিয়োগ করে সাদা করতে কি খোলা হয়েছিল ডিসি গ্লোবাল নামে সংস্থাটি? জবাব খুঁজছে দেবরাজ কাণ্ডে গঠিত বিধাননগর কমিশনারেটের 8 সদস্যের সিট। পুলিশ সূত্রে খবর, বুধবার দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের দিনেই তার স্ত্রী অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছে যায় বাগুইআটি থানার মহিলা পুলিশ অফিসাররা। স্বামী দেবরাজের বিরুদ্ধে ওঠা গুচ্ছ অভিযোগের বিষয় রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি দেবরাজ অদিতির মধ্যমগ্রামের বাড়ি থেকে কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ। পাশাপাশি দেবরাজ অদিতির ব্যাংকের বিভিন্ন নথি ও তাদের জয়েন্ট অ্যাকাউন্টের কাগজপত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। আতশ কাছের তলায় এই মুহূর্তে ডিসি গ্লোবাল নামে এই সংস্থা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবরাজ গ্রেফতারের আগে তার বাড়িতে যখন পুলিশি তদন্তের জন্য সেখানে অভিযান হয়, সেই সময় সেখান থেকে 2টি মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া যায়। এই ল্যাপটপের ভেতর থেকে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার হদিশ মেলে তদন্তকারীদের এবং সেখান থেকে জানা যায় যে বিগত 5 বছরে এবং বিশেষ করে শেষ কয়েক বছরে এই ডিসি গ্লোবালের নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, এই সংস্থার নামে গত কয়েক বছরে একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, বদল হয়েছে মালিকানাও। তদন্তকারীদের নজরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। পুলিশ সূত্রে দাবি, কখনো দেবরাজ অদিতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, আবার কখনো ডিসি গ্লোবাল সংস্থার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডে একাধিক আর্থিক লেনদেনের সূত্রও মিলেছে। ট্রাভেল সংস্থায় টাকা বিনিয়োগ করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এই লেনদেনের উৎস কি? কালো টাকা সাদা করার চক্র, নাকি দুর্নীতির টাকা ঘোরানোর পথ? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে আরো দাবি করা হচ্ছে, দেবরাজ অদিতির বাড়ি থেকে বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল হিস্ট্রি ডিলিট করা হয়েছে। সেই ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে মোবাইল ফোন ও ল্যাপটপ। ডিসি দেবরাজ চক্রবর্তী নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এছাড়া তার মোবাইল ফোনে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে, সেই সমস্ত চ্যাটে কী ছিল সেটাকে রিট্রিভ করার ট্রাই করছেন বা চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে,
দেবরাজ চক্রবর্তীর সূত্রে হদিশ মেলা ডিসি গ্লোবাল সংস্থাটি 2015 সালে তৈরি হলেও কোম্পানির টার্নওভারের বিষয়ে কোনো তথ্য মেলেনি। মাত্র 1 লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই ইনফ্রাস্ট্রাকচার সংস্থা, কিন্তু তার কার্যকলাপ ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।